আমাদের পোর্ট হলে আমাদের অ্যাসেট, এটা আমাদের গর্ব। সরকার থেকে যারা বলে যে চিটাগাং পোর্ট আমাদের বিস্ফোরা, তারা মানে বাংলাদেশ সম্বন্ধে জানে না, বাংলাদেশ মানুষকে ভালোবাসে না। আমি মনে করি, আমি মনে করি তারা সেই যুদ্ধ দ্যাট কমেন্ট অ্যাবাউট চিটাগাং পোর্ট। অন্তত সরকার হ্যাজ লিমিটেশন। একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা আছে, অন্তত সরকারের সেই ক্ষমতা নাই। এখন তারা যদি এখানে যারা আসছেন, বিডার চেয়ারম্যান সহ অনেকে আসছেন, তারা কিন্তু এরা বাংলাদেশের পারমানেন্ট থাকেন না। আপনার এরা হলো নন রেসিডেন্ট বাংলাদেশি, অনেকে সরকারও আছেন, ইয়েতে আছেন। এবং এটা হলো আমাদের চিটাগাং পোর্টটা একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ। এখানে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে। এখানে যদি এটা বিদেশির কাছে চলে যায়, তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে, সেটাও জেনে যাবে তারা। তার মনিটর করতে হবে, সার্ভেলেন্স করতে হবে। এই জন্য আমরা বলেছি যে যেহেতু কাছে কামাল বললো যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে না একটা অন্তরীণ সরকার, যে সরকার সীমাবদ্ধতা আছে সেই সরকার এটা করুক। এখন যেটা জনগণের সঙ্গে রাজনীতির সঙ্গে চ্যালেঞ্জ করে, সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আগাচ্ছে। এবং এই প্রজেক্টটা কিন্তু সেই ক্ষেত্রে সরকারের আমলের প্রজেক্ট। এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন, আগের সরকারের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে। তো আমরা মহামান্য আদালতকে বলেছি, যেহেতু জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে। যেখানে জাতীয় নিরাপত্তা আছে সেখানে সমোটো কোর্ট কিন্তু কোনো উদ্যোগ দিতে পারে, কোর্ট রুল দিতে পারে, ইস্যু করে দিতে পারে। আর এখান থেকে তো জনস্বার্থে মামলা করা হয়েছে। আমরা আশা করছি, আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে। এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি, যদি উল্টা শুরু হয়, এবং ন্যায় বিচার হবে আশা করছি। এই চট্টগ্রাম বন্দর নিয়ে বেশ অনেকদিন যাবত হিয়ারিং হচ্ছে। আজকেও আর্গুমেন্ট ছিল। আমাদের আর্গুমেন্টের মেইন প্রণিধানযোগ্য যে বিষয়গুলো ছিল তা হলো প্রত্যেকটা রাজনৈতিক দল, ক্রিয়াশীল বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বক্তব্য বিবৃতি মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আপনারা জানেন ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা ওয়াজেদের সময় 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে, যে কারণে বাংলাদেশের ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতি ইসলাম, বামফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছিলেন, যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না। আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে, এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত সরকার নয়, এবং আগামীর প্রধানমন্ত্রী যখন হবেন আইনে আছে যে এই কমিটির চেয়ার হইতে হবেন প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার। আমরা আমাদের উপস্থাপনায় বলেছি এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার। জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে, এবং যে আগামী পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে, সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। এবং আমরা এই বিষয়গুলা আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। সরকার পক্ষ থেকে যে বিরোধিতা করা হয়েছে এই রুলের বিষয়ে,
তার মধ্যে প্রথম কথা বলা হয়েছিল যে এই রুলটা প্রিম্যাচিওর, অর্থাৎ এখন পর্যন্ত কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়নি, সুতরাং এই পর্যায়ে এসে রিপিটিশন দাখিল করা যায় না। তিনি আরো বলেছেন যে আইনের কোনো বত্যয় হয়নি এবং আইন যদি বত্যয় না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে রিপিটিশন দায়ের করা যায় না। তৃতীয়ত উনি যেটা বলেছেন যে 5ই অগাস্টের পর থেকে এই সরকার যে যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন তারাই সমস্ত কার্যকলাপ এবং আইন কানুন যত আইন আছে সেই আইনের অধীনে যত কাজ করতে পারে তারা করতে পারে। মূলত এই বিষয়গুলো উপরে আমাদের অ্যাড্রেস করতে হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের উত্তর ছিল রিটের প্রিম্যাচুরিটি নিয়ে, অর্থাৎ এখন পর্যন্ত কন্ট্রাক্ট হয়নি সেই বিষয়ে বলার জন্য। সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে 2023 সালে সরকার নীতিগতভাবে ডিপি ওয়ার্ল্ডকে চুক্তির জন্য অনুমোদন দিয়ে গেছে, সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং পরবর্তীতে এই সরকার এসে চুক্তির কার্যক্রমকে প্রসিড করছে। এবং এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই অনগোয়িং প্রসেসকে চ্যালেঞ্জ করার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে যে পিপিপি এর আন্ডারে, প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে, পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না, বর্তমানে আছে। এবং যেটা বর্তমানে আইসিটি পোর্টটা বর্তমানে এস্টাবলিশ পোর্ট, যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট 600 কোটি টাকার মতো রেভিনিউ পাচ্ছে এবং সামনে আরো বাড়বে বলে অ্যান্টিসিপেট করা যায়। যেহেতু পিপি অ্যাক্টে এক্সিস্টিং কোনো স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না, সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। দ্বিতীয় হচ্ছে যে পিপি এই আইনে বলে দেওয়া আছে, একটা বিশেষ পরিমাণ অঙ্কের কথা বলা আছে, অন্তত 1200 কোটি টাকা এখন নতুন নিয়মে করা হয়েছে, যেখানে ডিপি ওয়ার্ল্ড 200 কোটি টাকার প্রস্তাব দিয়েছে, যেটা আইন অনুযায়ী সমর্থিত না। সুতরাং এই দুই বিষয় আইনের সম্পূর্ণভাবে কন্ট্রাডিকশন হচ্ছে, ভায়োলেশন হচ্ছে, ব্যত্যয় হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে মন্ত্রিসভা কর্তৃক এই বোর্ড অফ গভর্নেন্স গঠিত হবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখন বোর্ড অফ গভর্নেন্স কি হবে বলে দিচ্ছে যে রুল অফ বিজনেসে যেভাবে বলে দেওয়া আছে সেভাবে হবে। সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার তাদের সমন্বয়ে গঠিত হবে, কিন্তু এখন পার্লামেন্ট নাই। আমাদের বক্তব্য ছিল যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রী নেই, সুতরাং এই মুহূর্তে এই সরকার কোন রকম প্রসেস গ্রহণ করতে পারেন না। তার উত্তরে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে 5ই আগস্টের পর যে সরকার এসছেন সেই সরকার সমস্ত আইনের অধীনে সমস্ত কিছুই প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা আছে সেগুলো তার গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের উত্তর ছিল যে স্টেট নেসেসিটির জন্য যেটা প্রয়োজন, স্টেট নেসেসিটি সরকার চালাতে হলে যেগুলো প্রয়োজন সেগুলো নিশ্চয়ই তারা করতে পারেন, কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে এই মুহূর্তে এই কন্ট্রাক্টটা হস্তান্তর করাটা স্টেট নেসেসিটি না। সুতরাং এই ক্ষেত্রে আইনের শর্ত মানতে হবে, বিশেষত যেখানে অ্যাপিল ডিভিশন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সিস্টেম আবার রিভাইভ করে দিয়েছে। সুতরাং সেই সংবিধানে পুনঃস্থাপিত এই প্রবিধান প্রতিষ্ঠিত হওয়ার পরে যে বিধানটা আসে যে তত্ত্বাবধায়কের সময় বা কেয়ারটেকারের সময় কোন রকম নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাবে না, শুধুমাত্র রুটিন ওয়ার্ক এবং ইলেকশন সম্পর্কিত যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে হবে, ডে টু ডে অ্যাফেয়ার্স ইত্যাদি, কিন্তু নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্য একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না, এবং এই সরকার এই কোনো পলিসি ডিসিশন যদি নিতে পারেন না কনস্টিটিউশনালি, সুতরাং তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে অগ্রসর হতে পারেন না।